ভারতের হাই কমিশন অভিমুখে জুলাই ঐক্যের রোড মার্চ, পুলিশের বাধা। যেই ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়, সেই ভারতের বাংলাদেশের দিকে চোখ রাঙানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। হাই কমিশনারকে ডেকে দিল্লির উদ্বেগ, নির্বাচন নিয়ে ভারতের নসিহত চায় না বাংলাদেশ, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের ডাক। বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ। বিদেশে শ্রমশক্তি রপ্তানি খাতে বড় বাধা দালাল চক্র, মন্তব্য প্রধান উপদেষ্টার। সবাইকে সতর্ক থাকার আহ্বান। বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের 11 ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। গুম হত্যার মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ জমা, ট্রাইব্যুনালের নতুন এজলাস কক্ষ উদ্বোধন। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স, সেই সঙ্গে আমি জান্নাতুল কলিও আছি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ভারত ফেরত না দিলে দেয়া হবে কঠোর কর্মসূচি, হুঁশিয়ারি জানালো জুলাই ঐক্য। বুধবার দুপুরে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশ কর্মসূচি পালন করেছে তারা। তবে তাদের রোড মার্চ প্রগতি সরণিতে আটকে দিয়েছে পুলিশ। এদিকে ঢাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদিকে গুলি করে ভারতে পালিয়ে গেছেন মূল আসামি ফয়সাল করিম দাউদ, এমন গুঞ্জন সবখানে। ভারতীয়রা উচ্ছ্বাস প্রকাশ করছেন, এমন চিত্র দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য। বুধবার দুপুর থেকে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি পালন করে তারা। উঠে আসে শেখ হাসিনা সহ সব খুনিদের ফিরিয়ে দেওয়ার দাবি এবং ভারতের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদ। রাজধানীর রামপুরা ব্রিজ থেকে রোড মার্চ শুরু করে তারা। প্রগতি সরণিতে তাদের বাধা দেয় পুলিশ। হাদি ভাইকে গুলি করা হয়েছে ঢাকায়, খুনিকে পাওয়া যায় ভারতে। এখান থেকে বোঝা যায় হাদি ভাইকে গুলি করার পিছনে কারা জড়িত। কোন হিন্দুস্তানি ষড়যন্ত্রের সামনে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। 5 আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা বৈষম্যমূলক চুক্তিও বাতিল দেওয়ার কোনো উদ্যোগ নেয় নাই। কর্মসূচিতে যোগ দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও। বন্দি বিনিময় চুক্তি যদি কার্যকর না হয় তাহলে এটাকে সরকার যেন বাতিল ঘোষণা করেন। আমাদেরকে যে 54 বছর যে যুদ্ধের ভয় দেখাইছেন, আমরা সেটা ভয় পাই না। এদিকে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ঢাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। নির্বাচন নিয়ে ভারতের নসিহত চায় না বাংলাদেশ, মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এইসব কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, গত 15 বছরে 3টি নির্বাচন নিয়ে চুপ করে থেকেছে ভারত, আর এখন আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলছে, যা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ভারতীয় দূতকে তলব করেছিল, তারাও তলব করেছে, এরকমটা ঘটাই স্বাভাবিক। ভারত মুক্তিযুদ্ধে বাংলাদেশের অবস্থান ছোট করে দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না। আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটি শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এই কথা জানান নিজেই। প্রবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে লন্ডনে বিমানবন্দরে ভিড় না করার আহ্বানও জানিয়েছেন তিনি। আর একই সঙ্গে ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে চলমান ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। দেড় যুগ নির্বাসন কাটিয়ে 25 ডিসেম্বর দেশে ফেরার কথা নিজেই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় দেশে ফেরার কথা জানান নিজেই। গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, দেশের স্বার্থে ভবিষ্যতেও এভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মানুষ বহু যুগ ধরে তাদের ন্যায্যতা থেকে বঞ্চিত হয়েছে। কাজে আসুন, বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকার কোনোই বিকল্প নেই আমাদের। আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সচেতন থাকতে হবে। ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না। কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারবো। দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না করার অনুরোধ জানান তিনি। এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সালাউদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে অভ্যর্থনা কমিটি গঠন করেছে বিএনপি। আর কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিএনপি 10 বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অঙ্গ সংগঠন ও সভাপতি। একই সাথে আছেন সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ দিয়েছে বিএনপি। দলটির মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চব্বিশ ও 71-এর গণহত্যাকারীরা দেশকে বিপন্ন করতে পারে, তাই আগামী নির্বাচনে সিদ্ধান্ত নিতে ভুল হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, এমন শঙ্কার কথা জানাচ্ছেন বিএনপি নেতারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এই শঙ্কার কথা জানান। বলেন, ফ্যাসিবাদের দোসরদের তোষামোদ করে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। মহান বিজয় দিবস, শহীদ জিয়াউর রহমান ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপিপন্থী একটি সংগঠন। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, আগামী নির্বাচনে তাদের দলকেই ভোট দেবে মানুষ। আপনি আওয়ামী লীগকেও বিশ্বাস করতে পারেন না, আপনি জামাতকেও বিশ্বাস করতে পারেন না, একমাত্র বিশ্বাসযোগ্য হলো বিএনপি। অতীতে সেটা প্রমাণ করেছে। তো সেই কারণেই যাকে বিশ্বাস করতে পারেন তার উপরেই তো আপনাকে নির্ভর করতে হবে, তাকেই তো আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে। যদি আমরা কোনো কারণে নির্বাচনটা করতে না পারি, কোনো কারণে, তাহলে পার্শ্ববর্তী দেশের লাভ হবে, প্রতি স্বৈরাচারের লাভ হবে, কিন্তু বাংলাদেশের জনগণের লাভ হবে না, অভ্যুত্থানকারীদের লাভ হবে না। কোনো কারণে যদি আমরা ভুল করি তাহলে ভয়ঙ্কর একটি পরিস্থিতির আমরা মুখোমুখি হতে পারি।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপি নেতারা। বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দুটি বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেই যদি সারা দেশে জয়লাভ করা যেত, তাহলে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন। নুরুল হক নূরের এই অবস্থা আজকে হতো না, তিনিও অনেক আগে প্রধানমন্ত্রী হতেন। সুতরাং একটা দুটো বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করলে সে আনন্দে আপ্লুত হয়ে যে ধেই ধেই করে নাচানাচি শুরু করেছেন, এই নাচানাচি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা আমাদের মোকাবেলা করতে হবে। আমরা যদি নেতৃত্বের অবস্থানে বসে সমস্যাকে অস্বীকার করি এবং মানুষকে ধোঁকা দেই বা ভাওতা দেই যে সবকিছু সুন্দরভাবে চলছে, তাহলে কিন্তু তারা সেটা মারাত্মক ভুল করবে। ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত না করার আহ্বান জানান মঈন খান। আমাকে কথা বলতে দিতে হবে, আমার মনের ভাব প্রকাশ করতে হবে, আমার মতামত প্রকাশ করতে দিতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র, আর এ বিষয়ে সতর্ক থাকতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমশক্তি রপ্তানি খাত দালাল মুক্ত করতে না পারলে দেশের উন্নতি সম্ভব নয়। 2000 সালে 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন দিবস উদযাপনের ঘোষণা দেয় জাতিসংঘ সাধারণ পরিষদ, যার মূল লক্ষ্য বিশ্বব্যাপী অভিবাসীদের অধিকার, মর্যাদা ও অবদানের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করা। নতুন শ্রমশক্তি তৈরির এক নীরব বিপ্লবে পরিণত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানি খাত দালাল মুক্ত করতে হবে। বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরে করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না। সরকার প্রধান বলেন, পুরো বিশ্বকে বাংলাদেশের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নেই। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চেয়ে তো বেশি গুরুত্বপূর্ণ। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। দক্ষ ও বিশাল তরুণ জনশক্তি থাকায় বাংলাদেশের ওপর নির্ভর করতেই বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। রাজধানীর লালবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুনে পড়ল অন্তত 5টি ভবন। বুধবার বেলা 1:30টার দিকে লাগা এই আগুন 11টি ইউনিটের সহায়তায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজে অংশ নেয় পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী। জ্বলছে আগুন, পুড়ছে স্বপ্ন, সাজানো ঘর চোখের সামনে নিমিষেই শেষ হতে দেখে আর্তনাদ ভুক্তভোগীদের। রাজধানীর লালবাগের ইসলামবাগে প্লাস্টিক গোডাউনে লাগা আগুনের দৃশ্য এটি। স্থানীয়দের দাবি, ঘনবসতিপূর্ণ এই এলাকার প্রায় প্রতিটি ভবনেই রয়েছে প্লাস্টিক কারখানা ও গোডাউন। হঠাৎ করে একজনে বললো যে পাশে গলিতে আগুন লাগছে, প্লাস্টিকের কারখানা ছিল ওটা পুরাটাই। বাইরের বহিরাগত মানুষের বেশি আর কি, এগুলো অনেক মানুষ দেখা ইচ্ছুক মানুষের দেখতে আসে, এই জন্য যাদের আগুন পুড়তেছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছে। তবে আগুনের সূত্রপাত হওয়া সাব্বির প্লাস্টিক সেন্টারের মালিকের দাবি, আগুন লাগার সময় বন্ধ ছিল তার প্রতিষ্ঠানটি। কালকে 16 ডিসেম্বর ছিল, এখানকার ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল, নামাজের পর চালু হবে। আমি নিজেও নামাজে ছিলাম, নামাজ থেকে আসার পরে শুনি এই ঘটনা ঘটেছে। তো যতটুকু আমরা এখন পর্যন্ত ব্যাখ্যা পেয়েছি যে পেছনে আবাসিক ছিল, হয়তো আবাসিক থেকেই গ্যাস সিলিন্ডার যেটা ওইখান থেকে বড়পলা বাড়ি বা যাই হোক পেছন থেকে এসে আগুনটা শুরু হয়েছে সূত্রপাত। বেলা 1:30টায় লাগাই আগুন প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। এই ঘটনায় কোনো হতাহত না হলেও আগুনের সূত্রপাত কিভাবে সে বিষয়ে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।
কোথাও পলিথিন পলিথিনের মতো জিনিস কেটে কিছু জিনিস তৈরি করে কোনো ক্যাটাগরিতেই ফেলতে পারবেন না। এগুলো কি কারখানা, দোকান, ফ্যাক্টরি বা কোনো ক্যাটাগরিতে পড়ে নাই। আমরা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাইনি। তারপরেও আমরা অগ্নি নির্বাপন সম্পূর্ণ যখন শেষ হবে, আমাদের সার্চ টিম কাজ করবে, তখন আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো যে কোনো হতাহত আছে কিনা। স্থানীয়দের দাবি, প্রতি বছরই পুরান ঢাকার কোনো না কোনো স্থানে এমন আগুনের ঘটনায় বহু হতাহত ও ক্ষয়ক্ষতির শিকার হলেও এর সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছে না সিটি কর্পোরেশন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন, তবে এর জন্য তার স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে। বুধবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এদিকে হাদিকে হত্যা চেষ্টার মামলায় মূল অভিযুক্ত শুটার ফয়সালের মা এবং বাবাকে গ্রেফতার করেছে র্যাব। হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে আসামিদের পালাতে সহায়তাকারী নুরুজ্জামান নোমানির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড বলছে তার অবস্থা এখনও বিদেশে নেয়ার মতো নয়। দেশে রেখেই তাকে চিকিৎসা দিতে চান চিকিৎসকরা। গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। 27 নভেম্বর থেকে রয়েছেন সিসিইউতে। এবারে জানাবো জেরুসালেম নির্বাচনের পথে। বিটিভি সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে নির্বাচন ও গণভোটের প্রচারণায় সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে হবে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার সকালে এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে ইসি। এতে বলা হয়, আচরণবিধি অনুযায়ী প্রার্থী বা দলের প্রতিনিধিরা গণমাধ্যমের বিভিন্ন আয়োজনে অংশ নিতে পারবেন। এসব আয়োজনের মধ্যে রয়েছে নির্বাচনী সংলাপ, টকশো, সাক্ষাৎকার সহ বিভিন্ন অনুষ্ঠান। আর এসব অনুষ্ঠানে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য দেয়া যাবে না। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে আসন সমঝোতার আলোচনার মধ্যেই রাজধানীর 3টি আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন জামায়াতের 3 প্রার্থী। বুধবার ঢাকা 4, 5 ও 8 আসনে দলটির মনোনীত প্রার্থীরা এই ফর্ম সংগ্রহ করেন। ঢাকা 8 আসনে ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা 5 থেকে মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা 4 থেকে সৈয়দ জৈনুল আবেদিন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। নির্বাচনের মাঠে সবার সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান জামায়াত নেতারা। মনোনয়নপত্র সংগ্রহ করার পর থেকে আমরা জনগণের সাথে যে ওয়াদা, যে কমিটমেন্ট, সেটা হচ্ছে একটি সুন্দর, ন্যায়, ইনসাফপূর্ণ একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য। লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখতে হবে, অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এরকম একটা পরিবেশ আমরা প্রত্যাশা করছি। রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থেকে থানায় 2 মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস এবং আমানুল্লাহ আমান সহ 45 জনকে অব্যাহতি আদেশ দিয়েছে আদালত। আর বুধবার এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জানান, আদালত মামলার সবকিছু দেখে শুনে ন্যায় বিচারের স্বার্থে সবাইকে খালাস দিয়েছেন। এদিকে ভুয়া মামলা দিয়ে সবাইকে হয়রানি করা হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, গুম হত্যার মাস্টারমাইন্ড ছিলেন সাবেক এই মেজর জেনারেল। তার বিরুদ্ধে অন্তত 500 জনকে গুম, নির্যাতন আর হত্যার তথ্য রয়েছে। চলছে এসবের তদন্ত। মামলাটির পরবর্তী শুনানি আগামী রবিবার। এদিকে বুধবার আরও কয়েকটি মামলায় পরবর্তী শুনানির দিন ঠিক করে দিয়েছেন ট্রাইব্যুনাল।
সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে তার বিচার। প্রসিকিউশন বলছে গুম হত্যার মাস্টারমাইন্ড জিয়াউল আহসানের বিরুদ্ধে রয়েছে অন্তত 50 জনকে গুম, নির্যাতন ও হত্যার তথ্য। ভুক্তভোগীদের মধ্যে ছিলেন বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল হক সুমন, সালাউদ্দিন আহমেদ সহ আরও অনেকেই। বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যার একটি মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে গাজীপুরে 3 জনকে হত্যা এবং বরগুনার পাথরঘাটার চরদুয়ারিতে 50 জনকে হত্যার 2টি অভিযোগ রয়েছে। গুম করে ঢাকা থেকে তাদের বিভিন্ন মাইক্রোবাসে করে, বিভিন্ন গাড়িতে করে, জিপে করে, ডাবল ডেকারে করে চোখ হাত পা বেঁধে বরগুনার চরদুয়ানি নামক একটা ঘাট আছে, সেই ঘাটে নিয়ে যাওয়া হতো। গুম ও হত্যায় অসাধারণ দক্ষতার কারণে তাকে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয়েছিল বলেও জানান চিফ প্রসিকিউটর। গুম খুনের যে কালচার শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে, সেটা সরাসরি শেখ হাসিনার নির্দেশে পরবর্তীতে, এবং সেই কমান্ডটা আসতো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকের মাধ্যমে। এগুলো আমাদের স্পষ্টভাবে তদন্ত রিপোর্টে সাক্ষ্য প্রমাণে আমরা এগুলো পেয়েছি। কিন্তু এই সব কিছুর বাস্তবায়নের মাস্টারমাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল আহসান। এদিকে কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় নিজের বিচার সরাসরি সম্প্রচারের আবেদন করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আরও 3টি মামলায় শুনানির নতুন দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের এসব মামলায় আসামি সালমান এফ রহমান, আনিসুল হক, সজীব ওয়াজেদ জয়, জুনায়েদ আহমেদ পলক সহ অনেকে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর নতুন এজলাস কক্ষ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। বুধবার বিকেলে নতুন এই এজলাস উদ্বোধন করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার এখন 2টি ট্রাইব্যুনালে চলছে। এতদিন টিনশিট ভবনে ট্রাইব্যুনাল 2 এর কার্যক্রম চলছিল, আর ট্রাইব্যুনাল 1 এর কার্যক্রম চলছে মূল ভবনে। জানাবো মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। ভবিষ্যতে সব নাগরিকের একটি ডিজিটাল ডেটা ওয়ালেট থাকবে, যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তথ্য সুরক্ষিত থাকবে, বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমেদ তৈয়ব। আর বুধবার সকালে বাংলাদেশ চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে এক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি, আর জানান এই ব্যবস্থায় নাগরিকের সম্মতিতেই নির্দিষ্ট সময়ের জন্য ডেটা ব্যবহার করা যাবে। সম্মেলনে অন্য বক্তারা বলেন, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, পেশাদার সংগঠন এবং বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। So when the child is born, that is an event, and that event starts the necessity of storing data. So together we will have 2 types of data stores: horizontal store, where every citizen is supposed to be there, so all the citizen data should be there, and a vertical data store where a subset, a sectoral data store should be there. দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।